गुड मर्निंग फ्रॉम जयपुर। और आज के হচ্ছে 17ই জানুয়ারি আর আমাদের ট্যুরের প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আর দুটো দিন বলতে কালকের দিন আমরা চেক আউট করে বেরিয়ে যাব। কালকে আমাদের ট্রেন, পরশু দিন আমরা কলকাতায় পৌঁছে যাব। তো ট্যুরের প্রায় শেষ লগ্নে আজকে জয়পুরের যে সাইট সিন, যন্তর মন্তর, সিটি প্যালেস, আমের ফোর্ট, এগুলো ঘুরতে যাবো। কিছুক্ষণের মধ্যেই বেরোবো, তো দেখতে থাকুন আজকে জয়পুরের সাইটস। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আমের ফোর্ট। এই হচ্ছে আমের ফোর্ট। তা আমরা যাব ওখানে জিপে করে। আমের ফোর্টে যাওয়ার জন্য যে জিপগুলো রয়েছে 1 থেকে 7 জন উঠতে পারে, আর তার জন্য লাগবে হচ্ছে 550 টাকা। মানে 7 জনের বসার ক্যাপাসিটি রয়েছে, 550 টাকা পার জিপ টাকা। এই হচ্ছে জিপ দাঁড়িয়ে রয়েছে, এই জিপগুলো 550 করে। আমের ফোর্ট জয়গড় দুর্গের ঠিক নিচে আরাবল্লী পর্বতমালার উপত্যকায় অবস্থিত। জয়পুরের রাজধানী স্থানান্তরিত হওয়ার আগে আম্বর ছিল কছওয়া রাজপুতদের রাজধানী। আমের ফোর্টে আসার জন্য যে জিপ ঠিক করা হয়েছিল, ওখানে ঢোকার মুখেই লেখা ছিল যে 1 থেকে 7 পার্সন, মানে একটা জিপে নেবে হচ্ছে 550 টাকা। কিন্তু যখন কথা হলো তখন তারা 650 নিচে নেবে না, অবশেষে এই 650ই আসতে হলো। আর গাইড নেবে 1000 টাকা আমাদের টোটাল গ্রুপের জন্য। ये ओल्ड हो गया मैडम, तो ये है जोधाबाई का बर्थ पैलेस। ये बना हुआ 11वीं सेंचुरी का, यानी 1000 साल ओल्ड हो गया ये। तो जोधाबाई का जन्म भी यहाँ होता और शादी भी यहाँ हुई। और ये बना है जोधाबाई की शादी के बाद में। ये बना है 15वीं सेंचुरी का, ये 11वीं सेंचुरी बना है और ये बना है 15वीं सेंचुरी। ये फोर्ट कौन बना है? অম্বর বা আমের প্রথমে সুসাওয়াত মিনা উপজাতিদের অধীনে ছিল। 11 শতাব্দীতে সোদদেবের পুত্র দুলাহরাই ধুন্দার অঞ্চলে কছওয়া রাজবংশের ভিত্তি স্থাপন করেন। তার পুত্র কাকিল দেব মিনাদের কাছ থেকে অম্বরের রাজত্ব গ্রহণ করেন। ফোর্টে ঢোকার জন্য টিকিট কাটলাম। টিকিট হচ্ছে 102 টাকা পার পার্সন, আর স্টুডেন্টদের জন্য হচ্ছে 22 টাকা। রাজা মান সিং প্রথম 16 শতকের শেষের দিকে নতুন প্রাসাদ কমপ্লেক্সের নির্মাণ শুরু করেন। রাজা মান সিং প্রথমের পরে মির্জা রাজার জয় সিং প্রথম এবং সওয়াই জয় সিং দ্বিতীয় সময়ে সময়ে প্রয়োজন অনুসারে পরিবর্তন আনেন। তারা তাদের নিজস্ব আগ্রহ অনুসারে অভ্যন্তরীণ সজ্জাও পরিবর্তন করেন। পুরো দুর্গটি 4টি পর্যায়ে নির্মিত হয়েছিল। আমরা এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে দিয়ানে আম, মানে এখানে আম জনতার সাথে রাজার মিটিং হতো এই গোটা চত্বরে। সামনে এটা হচ্ছে গণেশ পোল।
এখন যে জায়গাটায় এসেছি এই জায়গাটা হচ্ছে রাজা মানসিংয়ের প্যালেস। এটা হলো রানীর বাথটব। এখন চলে এসেছি জলমহল দেখতে। জলমহলে যাওয়া যায় না, ওখানে দেখা যাচ্ছে এই জলমহল। জাস্ট আমাদের 5 মিনিট টাইম দিয়েছে দেখবার জন্য। আর লেকে প্রচুর পাখি দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের পাখি। এবার চলে এলাম হাওয়া মহল দেখতে। 1799 সালে স্থপতি লালচাঁদ ওস্তাদের তত্ত্বাবধানে মহারাজা সওয়াই প্রতাপ সিং হাওয়া মহল তৈরি করেছিলেন। তিনি এই প্রাসাদের সম্মুখভাগটি তার দেবতা ভগবান শ্রীকৃষ্ণের মুকুটের মতো নকশা করেছিলেন। 87 ফুট উঁচু পিরামিড আকৃতির এই 5তলা ভবনটিতে 365টি জানলা রয়েছে। প্রতিটি তলার আলাদা আলাদা নাম রয়েছে: শরৎ মন্দির, রতন মন্দির, বিচিত্র মন্দির, প্রকাশ মন্দির এবং হাওয়া মন্দির। এখন আমরা চলে এসেছি যন্তর মন্তর দেখতে। আর যন্তর মন্তরের টিকিট প্রাইস হচ্ছে 52 করে। জয়পুরের যন্তর মন্তর স্মৃতিস্তম্ভটি জ্যোতির্বিজ্ঞানের যন্ত্রস্থাপত্যের সমষ্টি। 1727 সাল থেকে 1734 সালের মধ্যবর্তী সময়ে মহারাজা দ্বিতীয় জয়সিংহ জয়পুরে যন্তর মন্তর নির্মাণ করেন। এই ধরনের তিনি 5টি স্থাপত্য নির্মাণ করেছিলেন, 5টি বিভিন্ন জায়গায়। তার মধ্যে জয়পুরে এটি অবস্থিত। জয়পুর মানমন্দিরটি ছিল বৃহত্তম এবং এখানে তিনি 20টি স্থায়ী যন্ত্র স্থাপন করেছিলেন। মোগল সাম্রাজ্যের শেষ দিকের এক জ্ঞানী সামন্ত রাজার রাজদরবারের জ্যোতির্বিজ্ঞান দক্ষতা এবং বিশ্বচেতনার অভিপ্রকাশ রূপে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় সাংস্কৃতিক সম্পত্তি রূপে অন্তর্ভুক্ত হয়।
যন্তর মন্তর ঘোরা কমপ্লিট, এখন সিটি প্যালেসে ঢুকবো, মহারানা মানসিংয়ের মিউজিয়াম। তো টিকিট কেটে নিয়েছি, টিকিট নিলে হচ্ছে 300 টাকা পার হেড। এইদিকে হচ্ছে যন্তর মন্তর আর এই হচ্ছে সিটি প্যালেসের গেট। তো এখন সিটি প্যালেসে এন্ট্রি করছি। এই হচ্ছে সিটি প্যালেস, এখান দিয়ে এন্ট্রি করব। জয়পুরের এই সিটি প্যালেস জয়পুর রাজ্যের শাসকদের একটি রাজকীয় বাসভবন এবং প্রাক্তন প্রশাসনিক সদর দপ্তর। 1727 সালে মহারাজা সওয়াই জয়সিং দ্বিতীয় রাজত্বকালে জয়পুর শহর প্রতিষ্ঠার পরপরই এর নির্মাণ কাজ শুরু হয়। এই প্রাসাদ নির্মাণের কাজ 1732 সালে সম্পন্ন হয় এবং এটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান ছিল, পাশাপাশি শিল্প বাণিজ্য শিল্পের পৃষ্ঠপোষকও ছিল। এটি মুঘল এবং রাজপুত স্থাপত্যশৈলীর উপাদানগুলিকে একত্রিত করে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে নির্মিত হয়েছিল। এদিকটা রয়েছে মহারানা মানসিংয়ের বিভিন্ন ড্রেস, আর এইখানে রয়েছে মানে গ্যালারি, আর্ট গ্যালারি আছে এটা, কিন্তু ফটো কোথাও অ্যালাউ নেই, ফটো তোলা, ফটো ভিডিও। এখানে বর্তমানে মহারাজা সওয়াই মানসিং দ্বিতীয়র মিউজিয়াম নির্মাণ করা হয়েছে এবং জয়পুরের রাজপরিবারের সদস্যরা এখানে বসবাস করে চলেছেন। রাজপরিবারে প্রায় 500 জন ব্যক্তিগত কর্মচারী রয়েছে। প্রাসাদ কমপ্লেক্সে বেশ কয়েকটি ভবন, বিভিন্ন উঠোন, গ্যালারি, রেস্তোরাঁ, জাদুঘর, ট্রাস্টের অফিস রয়েছে। MS2 জাদুঘর ট্রাস্টের নেতৃত্বে আছেন জয়পুরের চেয়ারপারসন রাজমাতা পদ্মিনী দেবী। রাজকুমারী দিয়া কুমারী জাদুঘর ট্রাস্টের সচিব এবং ট্রাস্টি হিসেবে তিনি পরিচালনা করেন। তিনি জয়পুরে দ্য প্যালেস স্কুল এবং মহারাজা সওয়াই ভবানী সিং স্কুলও পরিচালনা করেন। তিনি রাজস্থানের সুবিধাবঞ্চিত এবং কর্মহীন মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রিন্সেস দিয়া কুমারী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। গুড মর্নিং ফ্রম জয়পুর। আজকে 18ই জানুয়ারি, আজকে আমাদের জয়পুরের শেষ দিন, রাজস্থান ট্যুরের শেষ দিন। আমরা আজকে দুপুর 2:30 আমাদের জয়পুর থেকে ট্রেন ছিল, কিন্তু ট্রেন রিশিডিউল হয়েছে। 2:30-এর সময় আজমির থেকে ছাড়বে, মানে 12:50-এ ছাড়ার কথা ছিল, সকাল 12:50, দুপুর 12:50-এ ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন রিশিডিউল হয়ে সেটা হয়েছে 2:30, মানে এখানে আসতে ওই 1.5 ঘন্টা মতো লেট হবে জয়পুরে আসতে। তো ভেবেছিলাম সকালটা একটু কাজে লাগাবো, আশেপাশে মিষ্টির দোকান, তারপরে হাওয়া মহলের সামনে অনেক টুকটাক গিফটের জিনিস পাওয়া যায়, সেগুলো কিনবো, কিন্তু পারলাম না। শরীরটা খুবই কাল রাত্রির থেকে খারাপ হয়ে গেছে, যার জন্য আর পারলাম না। তো একদম ডিরেক্ট স্টেশনে। এখন ঘড়িতে সময় দুপুর 1:30, 1:30 বাজে, আর আমরা চলে এসেছি জয়পুর স্টেশনে। এই হচ্ছে জয়পুর স্টেশন চত্বর, খুব ব্যস্ততম রেল স্টেশন, একটা ক্যাপিটাল, রাজস্থানের ক্যাপিটালের স্টেশন, সুতরাং সেটা তো ব্যস্ততম হবেই। তবে জয়পুরকে পিঙ্ক সিটি কেন বলে সেটা আমি তো বুঝে পেলাম না, কারণ কোথাও পিঙ্কের বিন্দুমাত্র খুঁজে পেলাম না। সব ইটে কালার, চারদিকটাই পুরো ইটে কালারের, সমস্ত স্থাপত্য শিল্প থেকে শুরু করে ঘর বাড়ি সমস্ত কিছু ইটে কালারের। পিঙ্কের কিছুই খুঁজে পেলাম না, কেন নাম হয়েছে পিঙ্ক সিটি সেটাই বুঝতে পারলাম না।
হচ্ছে এন্ট্রি গেট স্টেশনের, ওইদিকেও আরেকটা আছে, ওইদিকেও এন্ট্রি গেট আরেকটা আছে। তো এন্ট্রি করে এখানে স্ক্যান করতে হবে ব্যাগ, সামনেই ওখানটায় ব্যাগ স্ক্যান করে তারপরে ঢুকতে হবে। ব্যাগ সব স্ক্যান করা হচ্ছে। এই হচ্ছে স্টেশন, স্টেশনে ঢুকে পড়েছি। এবার যাব হচ্ছে ওয়েটিং রুমে। এটা হচ্ছে এক্সিট গেট, আর এক্সিট গেটে একটা জিনিস দেখাচ্ছি। জয়পুরের সমস্ত স্থাপত্য ভাস্কর্য এইখানে। গোটা স্টেশন চত্বরটাতেই এরকমভাবে সাজানো। আর এইখানে জয়পুরের টোটাল নকশাটা, টোটাল সিটির যে নকশাটা সেটা করা রয়েছে। এখন সময় হচ্ছে বিকেল 3টে, আর আমাদের ট্রেন আসার কথা ছিল দুপুর 2:30টে এসে 2:40-এ ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন আসবে হচ্ছে 4:03। আজমের শিয়ালদা সুপারফাস্ট 1.5 ঘন্টার ওপরে লেট। আপনাদের এই আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসের পুরো জার্নিটাই দেখাতাম, কিন্তু শরীর ভীষণই খারাপ, যার জন্য আর বেশি কন্টিনিউ করতে পারবো না হয়তো ভিডিওটা। যতটা পারবো দেখাবো, তবে মনে হচ্ছে না খুব বেশি পারবো। শরীর ভীষণই খারাপ, কাল রাত্রির থেকেই মানে খারাপ। অ্যাকচুয়ালি শরীর খারাপ শুরু হচ্ছে পরশু রাত্রি থেকে, কালকে মারাত্মক খারাপ হয়ে গেছে। যেমনি জ্বর হয়েছে তেমনি পেটেরও গন্ডগোল হচ্ছে। এতদিন এত জার্নি, হাবিজাবি অনেক রকম খাওয়া দাওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, যার জন্যে শরীরটা খুবই প্রবলেম করছে। এখন সময় বিকেল 5:14, আর ফাইনালি আমাদের ট্রেন জয়পুর থেকে ছাড়লো। তো অনেকটাই লেট, প্রায় 2.5 ঘন্টার উপরে লেট ট্রেন। গতকাল বিকেল 5:14 জয়পুর থেকে ট্রেনে উঠেছি, আর এখন বাজে সময় 6:30। এখন সবে রয়েছি ধানবাদ। ট্রেন তখনই 2.5 ঘন্টা লেট ছিল, আজমির থেকে 2.5 ঘন্টা লেট করে এসছে, আর এখন সেই লেটটা হচ্ছে 8 ঘন্টায় দাঁড়িয়েছে। শিয়ালদায় পৌঁছাবো দেখাচ্ছে রাত 11টায়। এখন 11টায় পৌঁছাতে পারি কি না সেটাই দেখার। তো কি অবস্থা, এরকমভাবে ইন্ডিয়ান রেলের যে মানে লেট, এরকম লেট দুবার, এই নিয়ে দুবার এরকম লেটের সম্মুখীন হলাম। এর আগে যখন ডালহৌসি ধর্মশালা অমৃতসর ঘুরতে গেছিলাম, সেই সময় জম্মু তাওয়াই এক্সপ্রেসে 13 ঘন্টা লেট ছিল, আর এটায় 8 ঘন্টা লেট। জয়পুর থেকে কলকাতার পুরো জার্নিটা তো দেখাতে পারলাম না আপনাদের, শরীরটা খুবই খারাপ ছিল। তো আজকে এখন একটু ভালো লাগছে, যার জন্যে ভিডিও করছি, কিন্তু জার্নি প্রায় শেষের মুখে। তো এই রেল ব্লগটা দেখাতে পারলাম না, পরে আবার নিশ্চয়ই আরও বিভিন্ন জায়গায় যাব, আবার দেখাবো, আবার ভিডিও করব। বহু লোক ধানবাদে নেমে গেল। ধানবাদের পর ট্রেনটা প্রায় একেবারেই ফাঁকা হয়ে গেছে। ধানবাদের প্ল্যাটফর্ম প্রচুর লোক নেমেছে এই ট্রেন থেকে।
অবশেষে রাত 12:15 নাগাদ আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছালো এবং আমাদের রাজস্থান ভ্রমণ সিরিজ এখানেই শেষ হলো, কিন্তু পরবর্তী পর্বে আরও অনেক আকর্ষণ রয়েছে। তো নতুন একটা ভ্রমণ সিরিজ শুরু হতে চলেছে, আপনাদের জন্য অনেক কিছু আকর্ষণ রয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।